যখন আধুনিক যুদ্ধের বাস্তবতা বদলে যায় তখন বিজয় নির্ধারণ করে না শুধু সৈন্য সংখ্যা বা ট্যাঙ্কের গতি, বরং নির্ধারণ করে কে কতটা দূর থেকে কতটা নিখুঁতভাবে কতটা দ্রুত শত্রুকে দেখতে, বুঝতে এবং ধ্বংস করতে পারে। আজকের যুদ্ধক্ষেত্রে তিনটি ক্ষমতার সমন্বয়ই সবচেয়ে বড় শক্তি এবং সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো দেখলে বোঝা যায় রাশিয়ায় তিনটি ক্ষেত্রেই এক নতুন স্তরে পৌঁছে গেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে ছোট্ট একটি গ্রামের নাম এখন সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে গ্রিশিনো। এই জায়গাটি শুধু একটি ভূখণ্ড নয়, বরং আধুনিক যুদ্ধের কৌশলগত পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। 2026 সালের 21 এপ্রিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে গ্রিশিনো সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আসল প্রশ্ন হল কিভাবে? এখানে শুধু স্থলবাহিনী নয়, বরং আকাশে থাকা ড্রোনই ছিল পুরো অপারেশনের মূল চাবিকাঠি। এই ড্রোনগুলো প্রথমে প্রতিটি ঘর, বেসমেন্ট এবং আশপাশের বনাঞ্চল স্ক্যান করে শত্রুর অবস্থান শনাক্ত করে। তারপর সেই তথ্য সরাসরি আর্টিলারিকে দেয়, ফলে গোলাবর্ষণ হয়ে ওঠে অত্যন্ত নির্ভুল। আর যখন কোথাও প্রতিরোধ গড়ে তোলে তখনই আকাশ থেকে নেমে আসে আক্রমণাত্মক ড্রোন, যা সরাসরি শত্রু সৈন্যদের লক্ষ্য করে আঘাত হানে। ফলে রাশিয়ার স্থলবাহিনী দ্রুত, নিরাপদ এবং কার্যকরভাবে অগ্রসর হতে পারে। গ্রিশিনোর পতাকা পরিবর্তন শুধু একটি গ্রামের পতন নয়, এটি একটি নতুন যুদ্ধ কৌশলের বিজয়। কিন্তু যুদ্ধ কখনোই একমুখী হয় না। ইউক্রেনীয় বাহিনী সরাসরি সংঘর্ষে পিছু হটলেও তারা ব্যবহার করছে স্লো রিট্রিট উইথ মাইন্স কৌশল। অর্থাৎ পিছু হটার সময় পুরো এলাকা মাইন দিয়ে ভরে দিচ্ছে, যাতে অগ্রসর হওয়া বাহিনী ধীর হয়ে যায়। এটি আসলে দুর্বলতা নয়, বরং চাপের মধ্যে থাকা বাহিনীর একটি বুদ্ধিদীপ্ত প্রতিরক্ষা কৌশল। তবে এখানে রাশিয়া থেমে নেই। ড্রোন নজরদারি এবং আধুনিক মাইন ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করে তারা দ্রুত নিরাপদ পথ তৈরি করছে। ফলে এই মাইনগুলো প্রতিরোধের শেষ চেষ্টা হিসেবে দেখা গেলেও বাস্তবে এটি প্রমাণ করে ফ্রন্টলাইনে সরাসরি প্রতিরোধ করার সক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। এরপর আসে সেই যন্ত্র যা এই যুদ্ধের ধারণাকেই বদলে দিয়েছে, ফ্যাব 3000। সোভিয়েত যুগের তৈরি এই 3 টন ওজনের বোমা একসময় ছিল একেবারেই ডাম্প বোমা, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য ছাড়া ফেলা হতো। কিন্তু রাশিয়া এটিকে নতুন করে ডিজাইন করে ইউএমপিকে যুক্ত করে। ফলে এই বিশাল বোমাটির সাথে যুক্ত হয়েছে ছোট ডানা এবং গ্লোনাস স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম। এখন এটি 50 থেকে 70 কিলোমিটার দূর থেকে নিক্ষেপ করা যায়, যা শত্রুর স্বল্প পাল্লার এয়ার ডিফেন্সের বাইরে থাকে। এর নির্ভুলতা এতটাই বেশি যে মাত্র 10 থেকে 20 মিটার ত্রুটির মধ্যে আঘাত হানতে পারে। অর্থাৎ এটি শুধু আরেকটি বোমা নয়, এটি এখন একটি ভারী নির্ভুল স্ট্রাইক অস্ত্র, যা শক্ত কংক্রিট বাংকার, বহুতল ভবন এবং সামরিক ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। এই বোমার বাস্তব প্রভাব আরও ভয়াবহ। কস্তিয়ান তিনিভকর একটি নতলা ভবন, যা ইউক্রেনীয় বাহিনীর একটি দুর্গ হিসেবে ব্যবহার করেছিল, সেটি মাত্র একটি ফ্যাব 3000 আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যেখানে আগে এমন একটি ভবন ধ্বংস করতে ডজন ডজন আর্টিলারি শেল লাগত, সেখানে এখন একটি বোমায় যথেষ্ট। আবার মোলচারাস্কা ড্যামের কাছে একটি হামলায় স্থানীয়ভাবে বন্যা সৃষ্টি হয়, যা সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেয়। এমনকি হেরসনের একটি সামরিক কমান্ড সেন্টার, যা একটি কারখানার ভিতরে ছিল, সেটিও এই বোমার আঘাতে মাটির সাথে মিশে যায়। কিন্তু শারীরিক ধ্বংসের চেয়েও বড় প্রভাব পড়ে মনস্তাত্ত্বিকভাবে, কারণ যখন সৈন্যরা জানে তাদের লুকানোর জায়গা মাত্র কয়েক সেকেন্ডেই ধ্বংস হয়ে যেতে পারে, তখন তাদের মনোবল ভেঙে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, রাশিয়া কি এত বড় পরিমাণে এই বোমা উৎপাদন করতে পারে? উত্তর হলো হ্যাঁ, এবং সেটি অত্যন্ত উচ্চ মাত্রায়। 2024 সালে প্রায় 40,000 বোমা ব্যবহার করা হয়েছিল। 2025 সালে তা বেড়ে দাঁড়ায় 60,000-এর বেশি। শুধু অক্টোবর 2025 মাসেই 3,500-এর বেশি বোমা ব্যবহার করা হয়েছে, মানে দিনে গড়ে 200-টিরও বেশি। এটি শুধু সংখ্যা নয়, বরং একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্পের প্রমাণ, যা দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকার সক্ষমতা দেখায়। অন্যদিকে অনেক পশ্চিমা দেশ যেখানে অস্ত্র সংকটে ভুগছে, সেখানে রাশিয়া তাদের উৎপাদন বাড়িয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসে, বিশ্ব কিভাবে এই পরিস্থিতি দেখছে? কয়েক বছর আগে হলে হয়তো বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যেত, জাতিসংঘে জরুরি বৈঠক হতো, নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতো। কিন্তু এখন চিত্র ভিন্ন। 2026 সালের 24 ফেব্রুয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে একটি শান্তি প্রস্তাব গৃহীত হয়, যেখানে 160টি দেশ সমর্থন দেয়, কিন্তু 51টি দেশ ভোট দেয় না বা বিরত থাকে।
এমনকি যুক্তরাষ্ট্রও তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। এর মানে বিশ্ব এখন আর একপাক্ষিক অবস্থানে নেই, কারণ বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তি এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে ন্যাটোর প্রতিক্রিয়া সরাসরি যুদ্ধক্ষেত্রে নয়, বরং কৌশলগত পুনর্বিন্যাস এবং প্রতিরক্ষা জোরদারের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। রাশিয়ার দূরপাল্লার স্ট্রাইক সক্ষমতা, বিশেষ করে ক্রুজ ও প্রিসিশন অস্ত্র ব্যবহারের ফলে ইউরোপ জুড়ে এক ধরনের নীরব উদ্বেগ তৈরি হয়েছে, যা অনেক বিশ্লেষক ডিটারেন্স অ্যাংজাইটি বলে উল্লেখ করেছেন। ন্যাটো এখন পূর্ব ইউরোপে তাদের উপস্থিতি বাড়াচ্ছে, এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করছে এবং সদস্য দেশগুলোকে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর আহ্বান জানাচ্ছে। তবে বাস্তবতা হলো, দীর্ঘদিন ধরে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কারণে অনেক দেশের অস্ত্র ভাণ্ডার কমে গেছে, যা একটি সম্ভাব্য সংঘর্ষে তাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছে। এর প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক সক্ষমতা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং মানসিক দিক থেকেও একটি চাপ তৈরি করছে, যেখানে সরাসরি সংঘর্ষ না হলেও সম্ভাব্য এসকেলেশন নিয়ে ইউরোপ জুড়ে এক ধরনের সতর্কতা ও ভীতি কাজ করছে। ফলে ন্যাটোর প্রতিক্রিয়া এখন দ্বিমুখী, একদিকে প্রতিরক্ষা শক্তিশালী করা, অন্যদিকে সরাসরি সংঘর্ষ এড়িয়ে কৌশলগত ভারসাম্য বজায় রাখা। এই পুরো পরিস্থিতি একটি বড় সত্য সামনে নিয়ে আসে। আধুনিক যুদ্ধ এখনও প্রযুক্তি, উৎপাদন ক্ষমতা এবং কৌশলগত সমন্বয়ের উপর নির্ভরশীল। যে দেশ এই তিনটি ক্ষেত্রে এগিয়ে থাকবে, সেই দেশই যুদ্ধক্ষেত্রে প্রাধান্য পাবে। ড্রোন, স্যাটেলাইট গাইডেন্স এবং ভারী নির্ভুল অস্ত্র, এই তিনটির সমন্বয় এখনও যুদ্ধের নতুন নিয়ম তৈরি করেছে। শেষ পর্যন্ত এই সংঘাত শুধু ইউক্রেন বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো বিশ্বের জন্য একটি শিক্ষা। এটি দেখাচ্ছে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে, দ্রুত, নির্ভুল এবং ভয়াবহভাবে ধ্বংসাত্মক। এবং এই বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন রয়ে যায়, এই ধ্বংসের চক্র কোথায় গিয়ে থামবে? নাকি এটি আরও বড় একটি বৈশ্বিক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে? উত্তর এখনও অচেনা, কিন্তু ইতিহাসে লেখা হচ্ছে প্রতিটি বিস্ফোরণের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান আমেরিকা যুদ্ধের আপডেট নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিওটা থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।